চ্যালেঞ্জ করছি, শুধু এই প্রশ্নগুলো করলেই মাধ্যমিক 2026 বাংলায় 100% কমন পাবে। হ্যাঁ, ঠিকই শুনছো। যারা একদমই পড়াশোনা করনি, জিরো থেকে শুরু করলে এই সাজেশন ফলো করলেই 60% নাম্বার নিশ্চিত। আজ আমি তোমাদের জন্য গল্প আর কবিতা থেকে এমন সাজেশন এনেছি যেটা একদম ফাইনাল সাজেশন। বন্ধুরা, মাধ্যমিক 2026 গল্প থেকে তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি আর নদীর বিদ্রোহ। এগুলো থেকে বড় প্রশ্ন আসবেই, এবং এগুলো বড় প্রশ্নগুলো করলেই সেখান থেকে তোমরা 3 নম্বরে প্রশ্ন কমন পাবে। কিন্তু অদল বদল থেকে একদমই বড় প্রশ্ন আসার সম্ভাবনা নেই, শুধু শর্ট কোয়েশ্চেন ভালো করে দেখে নেবে। এবার বলি, যারা মনে করেছো তোমরা একটু খারাপ স্টুডেন্ট, কিছু পড়োনি, তাদের জন্য আমি একটা মোক্ষম সাজেশন দিচ্ছি। শুধু বহুরূপী আর পথের দাবিতে ফোকাস করো, কারণ এখান থেকে 5 নম্বর প্রশ্ন তো পড়বেই, আর 3 নম্বর প্রশ্ন আসার প্রবল সম্ভাবনা আছে। আমি এখানে যেসব প্রশ্ন বলবো সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নিলে তোমরা নিশ্চিত কমন পাবে। আমরা দেখে নেব প্রথমে জ্ঞানচক্ষু থেকে 5 মার্কস, এবং এখানের এই লাইনগুলোই দেখে রাখবে। 5 মার্কের এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা 3 নম্বরও এখান থেকে লিখতে পারবে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনাটি অলৌকিক বলে মনে করা হয়েছে? 2য় নম্বর, নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলেছিল? 3 নম্বরে দাগ, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন কোন দুঃখের মুহূর্ত, তখন কি সংকল্প করে? তারপরে দেখে নেবো 4 নম্বরে, তপন আর পড়তে পারে না, কেন পড়তে পারে না? 5, রত্নের মূল্য জহুরির কাছে, এই কথাটির অর্থ কী? 6, তপনের লেখা গল্পটি কতখানি কারেকশন করেন নতুন মেশো? 7, গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না, কারণ কি? 8 নম্বরে দাগ, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি? 9 নম্বরে, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি লেখো। তারপরে দেখে নেবো 10 নম্বর, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল? এই 10টি প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে তোমরা ভালোভাবে এখন থেকেই প্র্যাকটিস করা স্টার্ট করে দাও, দেখবে তোমরা নিশ্চিত কমন পাবে। বহুরূপী ছড়াটা থেকে 3 নম্বর এবং 5 নম্বরে প্রশ্নগুলি দেখে নেব। প্রথমেই আছে, হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? 3 নম্বরের দাগ, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসের ঢং নষ্ট হয়ে যাবে? তারপরে প্রশ্নগুলো আমরা দেখে নেব। 4, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটি কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটি তাৎপর্য লেখো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে এটা মুখস্থ করবে। এবং এই প্রশ্নগুলির যদি উত্তর তোমরা জানতে চাও, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে দেখ, জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন, কে জগদীশ বাবু, সে কি কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় এবং কেন? অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? কোন কাণ্ডের কথা বলা হয়েছে, আর কাণ্ডটা বিস্ময়কর কেন? তারপরে আর দুটি মোট বড় কোয়েশ্চেন দেখে নেবো। 8 নম্বরে, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। এবং লাস্ট প্রশ্ন, আজ তোদের একটা জব্বর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জব্বর খেলাটি বর্ণনা করো। এই কটা প্রশ্ন ভালো করে দেখে নেবে, বহুরূপী থেকে নিশ্চিত তোমরা 100% কমন পাবে। তারপর আমরা পথের দাবি থেকে প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর আছে, দয়ার সাগর পরকে সেজে দিই, নিজে খাইনি, মিথ্যাবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়ার সাগর ও মিথ্যাবাদী বলার কারণ কি? 2, রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রইল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। আর 3 নম্বরে আছে, বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। বাবুটিকে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? তারপরে প্রশ্নগুলি দেখে নাও। বুড়ো মানুষের কথাটা শোনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছে, কথা বলার কারণ কি? 5 নম্বরে, তাছাড়া এত বড় বন্ধু কে, কথা বলার কারণ কি? 6 নম্বরে দাও, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে? 7 নম্বরে দাও, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন কথা বলেছিল? তারপরে দেখে নেব, রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল, রামদাসকে তার এমন অবস্থা হয়েছিল কেন? 9 নম্বর, তার সে যে বর্মায় এসেছে, খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে, তার আসার খবরে পুলিশ কর্মীরা কি কি করেছিলেন? তারপরে এটা খুব ইম্পর্টেন্ট, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে?
আমি যে পথের দাবি এবং বহুরূপী থেকে প্রশ্নগুলো দিলাম, সেই প্রশ্নগুলো তোমরা এখন থেকে ভালো করে মুখস্থ করে নাও। দেখবে পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবেই। এবার আমরা নদীর বিদ্রোহ থেকে প্রশ্নগুলো একবার দেখে নেব। নিজের এই পাগলামিতে যেন আনন্দ উপভোগ করেন। কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। 2 নম্বর, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু অস্বাভাবিক। কেন অস্বাভাবিক ব্যাখ্যা করো। 3, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। কেন? 4 নম্বর, 5 দিন নদীকে দেখা হয় নাই। কার? কেন? এতে তার অসুখ বোধের পরিচয় দাও। তারপরে আমরা 5 নম্বরে দেখে নেব, পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? কাকে রেহাই দেওয়ার কথা বলা হয়েছে? এই জিজ্ঞাসার গভীরতর অর্থটি পরিস্ফুট করো। 6 নম্বরে, নদীর চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন? 7 নম্বরে, মোস্ট ইম্পর্টেন্ট, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো। কবিতাগুলো তোমরা একদম বই থেকে খুঁটিয়ে পড়বে। প্রত্যেকটা লাইন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইট করবে এবং বারবার কোন কবিতার এই লাইন সেগুলো ভালো করে দেখবে। এখান থেকে আমি বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা অবশ্যই মাস্ট দেখবে, করবে। আমি যেই প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে। দেখো, অশোকে একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, প্রলয় উল্লাস, সিন্ধু তীরে, আর অস্ত্রের বিরুদ্ধে গান। আর যারা একটু কম পড়াশোনা করে নাম্বার পেতে চাও তাদেরকে আমি বলবো অশোকী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান, এই চ্যাপ্টারগুলো ভালো করে দেখে নাও। এবার আমরা দেখে নেব অশোকী একজন কবিতা থেকে প্রশ্নগুলি। রক্তের একটা কালো দাগ কোথায়? কখন? কার রক্তের দাগ এর কথা বলা হয়েছে এখানে। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। 3 নম্বর, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। কেন? কি হয়েছিল বর্ণনা করো। 4 নম্বরের দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি? তারপরে দাগের দেখে নেব, আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন। 6 নম্বরে, অশোকী একজন কবিতা, অশোকীকে এবং কেন? শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। কি কারণে শিশুরা খুন হলো এবং মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি ব্যাখ্যা করো। আমরা আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে 5 নম্বরে প্রশ্নগুলি দেখে নেব। আমাদের ইতিহাস নেই, কাদের? কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে? 2 নম্বর, আমাদের পথ নেই কোনো, আমরা কারা? তাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? 3 নম্বরে তাদের প্রশ্নটা দেখে নাও। আয় আরো বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন? কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? বা এভাবে প্রশ্নটা পড়তে পারে, তবু তো কতজন আছি বাকি। বা এটা দিতে পারে যে আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতার মধ্যে কবি যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অতীতাংশটির প্রেক্ষিতে কবির মানসিকতা পরিচয়। এই 3 নম্বরের প্রশ্নটা তাকে অথবা দিয়ে আমি দুটো প্রশ্ন দিচ্ছি, এরকম যেই লাইনটা দেবে সেটার একই উত্তর হবে। আফ্রিকা থেকে আমি তোমাদের জন্য এই 4টি প্রশ্নে বাছাই করে রেখেছি, দেখে নাও প্রশ্নগুলো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তাৎপর্য বিশ্লেষণ করো। হায় ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বরে, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, উদ্ধৃতি অংশটি অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। 4 নম্বর দাগ, দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে বলে ক্ষমা করো। মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? কবি কেন তাকে মানহারা মানবী বলে সম্বোধন করেছেন? তারপরে আমরা দেখে নেব প্রলয় উল্লাস থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বরে আছে, দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর কে? উদ্ধৃতিটি অর্থ কি? 2 নম্বরে দেখে নেব, গড়তে জানে সে চির সুন্দর। কে কি গড়তে জানে? 3 নম্বরে, তোরা সব জয়ধ্বনি কর। তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? 4 নম্বর আছে, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? আর দুটি প্রশ্ন উল্লাস থেকে দেখে নেব। 5 নম্বরে, ওই নতুনের কেতো নড়ে কাল বৈশাখীর ঝড়। বানানটা একটু ভুল আছে। উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 6 নম্বর দাগ, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি?
তারপরে আমরা দেখে নেব সিন্ধু তীরে বিস্মিত হইল বালা। বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? দিব্যপুরী সমুদ্র মাঝার কোন পুরীকে দিব্যপুরী বলা হয়? দিব্যপুরী বলার কারণ কি? 3 নম্বরে যথা কন্যা থাকে সর্বক্ষণ কোন কন্যা সেই স্থানের পরিচয় দাও। 4 নম্বরে পঞ্চকন্যা পাইল চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কিভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেল? তারপরে আমরা আর দুটি প্রশ্ন দেখে নেব। চিত্রের পুতলি সমা কাকে চিত্রের পুতলি সমা বলা হয়েছে, কেন বলা হয়েছে? 6 নম্বরে কন্যারে ফেলিল যথা কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? আজকে শেষ কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান। 3 এবং 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। 1 নম্বর আছে বর্ম খুলে দেখো আদুরে গায়ে। আদুরে শব্দের অর্থ কি? কে বর্ম পড়ে আছে? 2 নম্বরে গান তো জানি না, একটা দুটো আঁকড়ে ধরে যে সে খড়কুটো। বক্তা কে? তার বক্তব্যের তাৎপর্য লেখো। হাত নাড়িয়ে বুলেট তাড়াই কোন কবিতার অন্তর্গত? অধিকাংশ কবি কি বলতে চেয়েছেন? প্রশ্নগুলি আমরা দেখে নেব। 4 নম্বরে আমার শুধু একটা কোকিল, বক্তা কে? 5 নম্বরে মাথায় কত শকুন বা চিল। শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? 6 নম্বর গান কিভাবে অস্ত্রের বিরুদ্ধে হাতিয়ার হয়ে উঠতে পারে তা কবিতা অবলম্বনে লেখো। 7 নম্বর শেষের প্রশ্ন গানের বর্ম আজ পড়েছি গায়ে। কে এই বর্ম গায়ে পড়েছে? গানের বর্ম বলা তাৎপর্য বিশ্লেষণ করো। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো এবং ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিও।